13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকারের বিধান। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল। অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 2টি ধারা বাদ। জাতীয় নির্বাচনে থাকবে না ইভিএম, ভোট হবে ব্যালটে, জানালেন সিইসি। সম্ভাব্য রূপরেখার আগেই নির্বাচন দেওয়া উচিত মন্তব্য বিএনপি নেতা অ্যানির। ওবায়দুল কাদের দেশ ছাড়লেন কিভাবে, আইজিপির ব্যাখ্যা তলব ট্রাইব্যুনালের। গণহত্যার মামলা তদন্তের সময় বাড়ল 2 মাস। গুমে শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন জমা। রূপপুর সহ 9 মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা লুটের অভিযোগ। শেখ হাসিনা সহ পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের। হারুন ও নওফেলের বিরুদ্ধে মামলা। এবং সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতি হবে পরীক্ষার মাধ্যমে। শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার থেকে বাদ দিতে চায় জনপ্রশাসন সংস্কার কমিশন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এক যুগেরও বেশি সময় পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। মঙ্গলবার এ সংক্রান্ত সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলছেন, চাইলে বর্তমান সরকারই তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করতে পারে। অন্যদিকে গণভোটের বিধান ফিরিয়ে এনেছে হাইকোর্ট। আর অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 2টি ধারাও বাতিল করা হয়েছে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয় 15 সংশোধনী। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। মঙ্গলবার উচ্চ আদালত 15 সংশোধনী আংশিক বাতিল করে রায় দেন। এতে ফিরে এলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা। তবে কবে থেকে তা কার্যকর হবে এ নিয়ে ব্যাখ্যা দেন আইনজীবীরা। এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এটার কারণ হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার অধীনে গঠিত নয়। এই সরকারে রিনেমড হবে। এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন, ওনার তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং এটা হবেন। এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নেই, অ্যাম্বিগুইটিরও জায়গা নেই। সংবিধান সংশোধনে গণভোটের বিধানেরও পক্ষে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল, রাষ্ট্রদ্রোহিতা এবং এর সাজা সংক্রান্ত বিধান 2টিও বাতিল করেছেন উচ্চ আদালত। 15 সংশোধনীর মাধ্যমে এমন কিছু পরিবর্তন আনা হয়েছে যেখানে সংবিধানের যে ফেব্রিক, এই ফেব্রিককে নষ্ট করে দেওয়া হয়েছে। রায় আদালত বলেন, 15 সংশোধনীর মাধ্যমে সংবিধানের মূল কাঠামো ধ্বংস করা হয়েছে। বেসিক স্ট্রাকচারটা তৈরি হয় পিপলসের উইলের উপরে, সেটাও আদালত বলেছে। এবং সেই পিপলসের উইলের তারা কোনো তোয়াক্কা করেন নাই, না করেই তারা 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের সংবিধানকে আওয়ামী লীগের গঠনতন্ত্রে পরিণত করেছে। আজকে মহামান্য আদালতের রায়ের মাধ্যমে তাই প্রমাণিত হয়েছিল। আর জাতির পিতা সংক্রান্ত বিধানগুলো বিষয়ে আগামী সংসদ সিদ্ধান্ত নেবে বলেও রায় দেন হাইকোর্ট। 15 সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি। গত 19 আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। এই রুল সমর্থন করে সহায়তাকারী হিসেবে যুক্ত হন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম, বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ইভিএম নয়, ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত হচ্ছে নাসির উদ্দিন কমিশন। সিইসি বলছেন, সরকারের চাহিদা মতো সময়ে ভোটের জন্য প্রস্তুত থাকবে ইসি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয় বলেও জানান সিইসি। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। এরপর থেকেই শুরু নির্বাচন নিয়ে আলোচনা। আছে নির্বাচন আয়োজনে কমিশন কতটা প্রস্তুত সেই বিষয়টিও। সাম্প্রতিক এসব প্রসঙ্গে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, সরকারের চাহিদা মতো নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে ইসি। ন্যাশনাল ইলেকশন সুন্দরভাবে ডেলিভার করার জন্য যা যা প্রস্তুতি দরকার আমরা ওয়ার্ড ভোটিং এগিয়ে নিচ্ছি। সুষ্ঠু, সুন্দর, একদম স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাতে ভোট দিতে পারে,
সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, নিজের ভোট নিজে ইচ্ছা মতো দিতে পারে, সেরকম একটা পরিবেশ দেওয়ার জন্য কোথাও যদি আইন চেঞ্জ করা লাগে, কোথাও যদি বিধি চেঞ্জ করা লাগে, উইল ডু দ্যাট। যখনই উনি চান এই বছরের শেষে দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে আসন্ন জাতীয় নির্বাচন ব্যালটে হবে বলেও জানান সিসি নাসিরউদ্দিন। বলেন, কেউ যাতে ভোটার তালিকার বাইরে না থাকে নেওয়া হচ্ছে সেই ব্যবস্থা। জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি আমরা এখনো চিন্তা করছি না, আমাদের চিন্তা তাই। কমিশন থেকে সর্বতভাবে চেষ্টা করে থাকবে, আমাদের অল এফর্টস উইল বি ডেডিকেটেড টুয়ার্ডস ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের তরফে আলোচনা হবে বলেও জানিয়েছেন সিএসি। তার মতে, নির্বাচনে আওয়ামী লীগের থাকা কিংবা না থাকা রাজনৈতিক ফয়সালার বিষয়। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলাই হচ্ছে মেইন প্লেয়ার, এরাই হচ্ছে মূল অংশীজন। যখনই আমরা প্রয়োজন বোধ করবো, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করবো, আমরা ইনশাল্লাহ এটা আলোচনা আমরা চালিয়ে যাব। আর আওয়ামী লীগের বিষয়ে এটা নিয়ে একটা বিতর্ক চলছে, রাজনৈতিক বিতর্ক চলছে, আর একটা রাজনৈতিক ফয়সালা কি দাঁড়াইয়া দেখি, আপনারা একটা অপেক্ষা করুন। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করাই প্রধান কাজ উল্লেখ করে সিএসি বলেন, কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বর্তমান কমিশনের। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছি সেখানে। ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে আমরা আপগ্রেড করতে চাচ্ছি। আপনারা যেগুলো আছে সেটা কতটা যুগোপযোগী সেটা নিয়ে কোশ্চেন আছে। দেখা যায় যে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, অথচ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনটা অনেক পিছিয়ে আছে। মানে আপনি এমন কিছু যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি যে গত 15 বছর আগে মোবাইল ফোন হয়তো স্মার্টফোন সেভাবে ছিল না, তো যেই যে চেঞ্জ গুলো হচ্ছে সেটার জন্য আর কি ভোকেশনাল আর টেকনিক্যাল এডুকেশন এক ধরনের বিগ আপগ্রেড হবে। বেসরকারি স্কুল কলেজের যে অনলাইন টিচারদের যে এডুকেশন, আপনারা জানেন তারা যে খুব বেশি ট্রেনিংটা পান সেটা তেমন একটা হয় না। বাংলাদেশে প্রচুর বেসরকারি স্কুল কলেজ আছেন, অনেক ক্ষেত্রে সেভাবে মানে টিচার্স ট্রেনিং একটা খুব বড় সাবজেক্ট। বাইরে আপনি আপনার স্টুডেন্টদের মান উন্নয়ন করতে হলে আপনার টিচার্সদেরও মানটা আপনার সেই লেভেলে নিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে সরকারি টিচাররা যতটুকু ট্রেনিং এর সুযোগ পান সেই সুযোগটা হয়তো বেসরকারি টিচাররা পান না। তো সেই জায়গাটাও আমাদের একটা আমরা এটা নিয়ে খুব ভালো কাজ করার একটা প্ল্যান আছে এবং সেই নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে আপনার আইসিটি, আপনি জানেন যে 9, 10 বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যে আইসিটি যে সাবজেক্টটা, সেটাকে আসলে অতটা আমরা আপগ্রেড হয়নি। যে যেভাবে পুরো গ্লোবালি এটা আইসিটির এডুকেশন যে জায়গায় চলে গেছে, আপনি কোডিং এর শিক্ষা বলেন বলেন, আমরা অনেক শুনি যে আমরা কোডিং ইন্ট্রোডিউস করব, এই করব, কিন্তু আসলে আপনি যদি আইসিটি এডুকেশনটা সেইভাবে যদি আপগ্রেড না করেন, সেটা অনেক ক্ষেত্রেই তাহলে আমি মানে কোয়ালিটি আমার মানে টেকনিক্যাল এডুকেশনের নো হাউ যারা ছেলে মেয়ে আমরা পাবো না। তো সেই জন্য এই জায়গায়ও কাজ হচ্ছে এবং এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশি অরিজিন একজন ব্রিটিশ ন্যাশনাল, উনি এটা নিয়ে কাজ করছেন। ইউকেরই একটা এডুকেশন বোর্ডে উনি কাজ করেন, একজন প্রিন্সিপাল। উনি একটা এটার উপরে কাজ করেছেন, আমাদেরকে ওনার এই জিনিসটা আমরা নিচ্ছি, নিয়ে আমরা এটা আরো বাংলাদেশের যে এই আইসিটি যে এডুকেশন, এটাকে আমরা একদম লেটেস্ট, একদম আপ টু ডেট আমরা করার প্ল্যান আছে এবং এটা খুব দ্রুত করা হবে। এই ছিল। আর হচ্ছে যে আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, যেটা আমাদের অ্যাডভাইজার মহোদয় জয়েন করার পরই লক্ষ্য করেছেন, সেটা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষার যে ডিপার্টমেন্টগুলো কেন্দ্রিক বিশাল একটা শিক্ষা একটা ঘুষ টুস এগুলোর বাণিজ্য হয়, একটা প্রমোশন বা একজনকে এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায়। তো সেই জায়গাটা আমরা আইডেন্টিফাই করেছি, এই জায়গাটা নিয়েও আমাদের কাজ হবে, যাতে শিক্ষা ক্ষেত্রে যত ধরনের দুর্নীতি আছে সেটা যেন আমরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করতে পারি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিং এ সরাসরি যুক্ত ছিলাম। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা বিষয়ে কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। কেন আপনারা এই বিষয়গুলো আলোচনা করেছেন? খুব সহজভাবে যদি বলতে হয়, আপনারা যেই নেতৃবৃন্দ আজকে আমার সামনে বসে আছেন, থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ,
আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে উঠছেন, বসছেন, কথা বলছেন, দেখছেন, জানছেন, শুনছেন তাদের কাছ থেকে, এবং তাদের চিন্তা ভাবনার রিফ্লেকশন গুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আলোচনায় মোটামুটি ভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা 31 দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কি চিন্তা করছি, কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয়। আমরা বিগত যেই পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে। এই সকল মানুষকে সাথে নিয়ে, সকল মানুষের কম বেশি সকলের যেই প্রয়োজন, তাদের যেই চাওয়া প্রত্যাশা, দেশকে নিয়ে, ভবিষ্যৎকে নিয়ে, তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের এই 31 দফা। আপনাদের কথাবার্তাতেও সেগুলি আসছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারাদিন আলোচনা নিজেরা করেছেন, যা জেনেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, এগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে। আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন, এই 31 দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে। আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন, এই নারী নেতৃত্ব শুধু নয়, পুরুষ নেতৃত্ব, সকলকে, নারীদের কাছে, প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে যেতে হবে। আপনারা আলাপ করেছেন মিল কারখানার শ্রমিকদেরকে নিয়ে, তাদের কাছে যেতে হবে। শিক্ষা নিয়ে আলাপ করেছেন, ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে। অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন, তাদের কাছে যেতে হবে। কারণ আমাদের মূল লক্ষ্য বা টার্গেট, আমরা যখন অতীতে অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে, আমরা প্রতিবার চেষ্টা করেছি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করেছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে, মানুষ কিছুটা ভালো থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি প্রায় একটি কথা বলি, আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি। আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে, ভিউজ এক্সচেঞ্জ হয়েছে, আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু, সেটি যে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন, বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে বা বিএনপির কাছ থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। আজকে দেখুন, আপনি নিজে যখন বের হন আপনার এলাকায়, তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে নেতা হন, আপনি থানা, পৌরসভা, উপজেলা, জেলা, যেই পর্যায়ে আপনি নেতা হন না কেন, আপনি বিএনপির মূল দলের নেতা হন অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন, আপনি যখন ঘর থেকে বের হন, আপনার আশেপাশের সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত, বিএনপির রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন, আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে, ভাই কি অবস্থা, দেশের কি অবস্থা, কি হবে, নির্বাচন কবে হবে, জিজ্ঞেস করে না? এরকম প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করে। আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন, আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক, তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, কি ভাই কি অবস্থা, দেশে নির্বাচন কি হচ্ছে, নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না, সবকিছু থেমে আছে। অর্থাৎ আপনারা যারা শিক্ষকতা করেন, অন্য সহকর্মীবৃন্দ আপনাদের জিজ্ঞেস করে, কি ভাই কবে নির্বাচন হবে, কিভাবে কবে হবে। কেন আপনাদেরকে জিজ্ঞেস করে? আর তো কাউকে জিজ্ঞেস করছে না, অন্য কাউকে জিজ্ঞেস করছে না, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে, আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে। এ কারণেই জিজ্ঞেস করছে কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে। তারা মনে করে যে হ্যাঁ, কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। অধিকাংশ মানুষের, আমি বলছি না 100%, বাট দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা, এরকমই বিশ্বাস, এরকমই ধারণা। এখন সহকর্মীবৃন্দ, আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী। একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি,
একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যে কথাটি বললাম, আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন, আপনি দেখুন আপনার নাম যদি ধরেন, আপনার নাম কাশেম, আপনার আশেপাশে সমাজের আপনার সামাজিকভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে। কয়জন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে? ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালালেন প্রশ্ন উঠল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়েছেন আদালত। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। আর ইন্টারপোলের রেড নোটিশে অগ্রগতি জানাতে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে। এদিন আওয়ামী লীগের মন্ত্রী, আমলা, বিচারপতি সহ 16 জনকে হাজির করা হয়। এদিকে গুমের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আপনারা মুক্ত আছেন তো? শুনানির শুরুতে গুম কমিশনের আংশিক রিপোর্ট আদালতে উপস্থাপন করে প্রসিকিউশন। রিপোর্ট অনুযায়ী তারা বলেন, জুলাই আগস্টের গণহত্যা এবং গত 16 বছরের গুম খুন অপহরণের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। 2 মাসের মধ্যে শেখ হাসিনার তদন্ত শেষ করার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। 2 সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে ইন্টারপোলের রেড নোটিশ ও তাকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। বড় জ্বালা জ্বালা, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? ওবায়দুল কাদের কোথায়, সেই প্রশ্ন ওঠে ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, গ্রেফতারি পরোয়ানা জারির পরও দেশে ছিলেন কাদের। তাহলে কিভাবে দেশ ছাড়লেন? 2 সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে আইজিপিকে। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওবায়দুল কাদের দেশে লুকিয়ে থাকার বিষয়ে সরকার অবহিত থাকলে গ্রেফতার করা হতো বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে বলেও জানিয়েছেন তিনি। সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সভায় কথা বলেন তিনি। 13 জেলার পুলিশ সুপার সহ জেলা প্রশাসক, সেনাবাহিনী ও কোস্টগার্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে বলেন, পুলিশের মনোবল বাড়লেও পুরোদমে কাজে ফিরতে কিছুটা সময় প্রয়োজন। পালিয়ে থাকা পুলিশ সদস্যরা অপরাধী, তারা ধরা পড়লেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি, যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনো পাবলিশ হয় না। আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। যারা পালিয়ে আছে, আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল, তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে। আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলব। পিলখানা হত্যার তদন্তে মন্ত্রণালয়ের অধীনে কমিটি নয়, জাতীয় কমিশন গঠনের দাবি উঠেছে, যেখানে থাকতে পারবে না আমলা কিংবা স্বৈরাচারের দোসররা। হত্যার বিচারের দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এ দাবি জানান নিহতদের পরিবারের সদস্য ও সাবেক বিডিআর কর্মকর্তারা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের কেন আন্দোলনে নামতে হবে? আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন ওইখানে। এই সাইকোলজিক্যাল প্যাথোলজিক্যাল সাইকোপ্যাথ কিভাবে আমাদের চৌকিশ অফিসার মর্যাদা অফিসারগুলোকে হত্যা করেছে তার সুষ্ঠু তদন্ত এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে তার নমুনা দেখে
সাবেক বিডিআর কর্মকর্তারা বলেন, সত্য গোপনে বারবার প্রহসনের কমিটি করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এবার তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে গঠন করতে হবে জাতীয় কমিশন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন অনুগ্রহপূর্বক গেজেটে পাবলিশ করেন, আমাদের রাজপথে নামাবেন না। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তিকে, ফ্যাসিস্ট রেজিমের কোনো ব্যক্তিকে এই তদন্ত কমিটিতে রাখা যাবে না। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যাযজ্ঞের বিচারের জন্য 5 কার্যদিবসের মধ্যে গঠন করা হবে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। 9 মেগা প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের 4 জনের বিরুদ্ধে 80,000 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগ অনুসন্ধান করবে দুদক। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক শিক্ষামন্ত্রী নওফেল এবং শেখ হাসিনার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও মামলা করেছে কমিশন। বিকেলে ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানান দুদক মহাপরিচালক। মার্কিন প্রতিষ্ঠান গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে গেল আগস্টে উঠে আসে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের কিছু সদস্য মিলে। এরপর ওই প্রতিবেদনের সূত্র ধরে প্রচুর লেখালেখি এবং সমালোচনা হয় দেশেও। গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয়, যেখানে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুরের 5 বিলিয়ন বা $500 কোটি লোপাট করেছেন। এবার 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার গণমাধ্যমে কমিশনের সিদ্ধান্ত জানান মহাপরিচালক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় 59,000 কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ায় মামলা রুজু করেছে দুদক। মামলার তালিকায় আরও আছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর ও তার স্ত্রী। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক ডিবি প্রধান, স্ত্রী শিরিন আক্তার এবং জনাব এবিএম শাহরিয়ার, জনাব মোহাম্মদ হারুনুর রশিদের ভাই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে 3টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী, 1251,33,778 টাকা লেনদেনের অস্বাভাবিক লেনদেনের তথ্যাদি পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা দুর্নীতির সুনির্দিষ্ট ঘটনাগুলো তদন্তে বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হবে বলে জানিয়েছে দুদক। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সিনিয়র সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত পদোন্নতিতে পরীক্ষা পদ্ধতি চালুর কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া ক্যাডার পরিবর্তনের ক্ষেত্রেও দিতে হবে পরীক্ষা। পাশাপাশি সরকারি চাকরি এবং নাগরিকদের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের পক্ষেও মত কমিশনের। সকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় উঠে আসে এসব বিষয়। জনপ্রশাসনের সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিশন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের ফোরামে আলোচনার ধারাবাহিকতায় মঙ্গলবার বৈঠক করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আলোচনায় উঠে আসে আমলাতন্ত্রের সমালোচনা, সরকারি কর্মকর্তা কর্মচারীর আচরণ সহ নানা বিষয়ে জটিলতা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। এ সময় শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে স্বতন্ত্র ক্যাডারে রূপান্তর, পুলিশ ভেরিফিকেশন বাতিল, নতুন পদায়নে পরীক্ষার বিধান সুপারিশ করার কথা জানান কমিশন প্রধান। প্রত্যেক ডিভিশনে একজন করে অফিসার দিতে হবে। আর আমাদের চিন্তা, এখন আমরা আলাপ করছি এটা সম্ভবত জুডিশিয়াল সার্ভিসের অফিসার দেওয়া হবে, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসের না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের মতে আমলাতন্ত্র কখনো গণতন্ত্রকে রক্ষা করতে পারবে না। স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। এতে এটা বিরাট সেগমেন্টেশন এটা হয়ে যাবে। আর অনলাইনে প্রায় 1 লক্ষের উপরে
আমরা সুপারিশ পেয়েছি। বিভিন্ন প্রস্তাবনা যাচাই বাছাই করে ডিসেম্বরের শেষেই সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন সুপারিশ আকারে দেবে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভারত মুক্তিযুদ্ধের ইতিহাসকে অন্যভাবে দেখলেও বিশ্ববাসী জানে এটা শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শওকত হোসেন। সকালে সিলেট মেরিন একাডেমি প্যারেড গ্রাউন্ডে তৃতীয় সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। এর আগে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন উপদেষ্টা। পরে সর্বোচ্চ কৃতিত্বের জন্য মাহমুদুল আলম সায়েমের হাতে কমান্ড্যান্ট স্বর্ণপদক তুলে দেন তিনি। এবারের কোর্সে 41 জন অংশ নেন। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন, বিশ্ববাসী জানে এই ব্যাপার, এটা কোনো নতুন ব্যাপার নয়। আজকে 52 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই 16 ডিসেম্বর এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি একটা ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে। এখন ওটা যদি ওনারা অন্যভাবে ইতিহাসে দেখেন সেটা ওনাদের ব্যাপার। তাবলিগ জামাতের 2 গ্রুপের সমস্যা সমাধানের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি করবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেছেন, দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। দুপুরে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের বিজয় দিবসের আলোচনায় ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তান আমলেও নির্বাচন কমিশন শক্তিশালীভাবে কাজ করেছে, কিন্তু গেল 15 বছর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। স্বাধীন রাষ্ট্রের জন্য গুম, আয়নাঘরের মতো বিষয়গুলো লজ্জাজনক বলেও মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। 2 গ্রুপের সাথে বসেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা প্রয়োজনে যদি আমরা অন্যান্য মন্ত্রণালয়কে নিতে হয় ওদেরকে নিয়ে আমরা চেষ্টা করব তাদের ভিতরে একটা সমঝোতা করে দেওয়ার জন্য। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এরপরে যত নির্বাচন হয়েছে 2-1টা নির্বাচন ছাড়া বাকিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে থাকে। 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন। আয়নাঘর তৈরি করেছি, গুম করেছি, অনেকের এখনো পর্যন্ত হদিস নাই। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রে এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও বটে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবীর হোসেন শিহানকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর আফতাবনগরে ক্যাম্পাসের সামনে এ সমাবেশ হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিহানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শিহান তার ফেসবুকে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে লেখালেখি করতেন বলেই সে দেশের গোয়েন্দা সংস্থা তাকে হত্যার পরিকল্পনা করে বলেও অভিযোগ করা হয়। দ্রুত হত্যা রহস্য উন্মোচিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার ভোর 5টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবীর হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছিল, সেই ক্ষেত্রে আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা এই কারণে সন্দিহান এবং সন্দেহ প্রকাশ করছি কোনোভাবে ভারত যদি এই ঘটনার সাথে জড়িত থাকে এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই। দেখা যায় যে তারা মহাসড়ক পুলিশের কাছে দিতে বলে, মহাসড়ক পুলিশ আবার থানার কাছে দিতে বলে। এই ডিলেগুলো হয়েছে এই লাশ নিয়ে, এবং এরপরে আমরা দেখি যে আন্দোলন না করা পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, মামলার কোনো অগ্রগতি ছিল না। আমাদের কার্যক্রম একটু স্থগিত রাখবো। আমরা যদি দেখতে পাই যে প্রশাসন তাদের প্রক্রিয়া আবার স্থগিত করেছে, আমরা আবার মাঠে নেমে পড়ব, আমরা আবার রাজপথ কাঁপাবো। স্পিরিটস অফ জুলাই আয়োজিত ইকোজ অফ রেভলিউশন চ্যারিটি কনসার্টের দিন টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। খুলে দেয়া হবে জাহাঙ্গীর গেট এবং জিয়া কলোনির গেট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। বক্তারা বলেন, চ্যারিটি কনসার্টের অর্থ দান করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। সর্বোচ্চ 10,000 এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে সর্বনিম্ন 1600 টাকায় টিকিট বিক্রি হবে। তবে কনসার্টের দিন 21 ডিসেম্বর ট্রাফিক শৃঙ্খলার স্বার্থে স্টাফ রোড রেল গেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে বলে জানান তারা। স্পিরিটস অফ জুলাইয়ের ব্যানারে
একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি 21শে ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি একটি চুক্তিও করেছি, আমাদের পুরো টাকা সেখানে দান করা হবে। যানজটে জনদুর্ভোগ বিবেচনা করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিন দুপুর 2টা থেকে রাত 12টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্ব রোড এই 4টি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে, তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। ওদিন উত্তরা মহাখালী অভিমুখী যে রাস্তাটি সেটির স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত এই রাস্তাটি বন্ধ থাকবে। স্কুলে ডিজিটাল লটারিতে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর এম আমিনুল ইসলাম। আর কোনো স্কুল বেশি ফি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 2025 সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ডিজিটাল লটারির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এবার সরকারি স্কুলে 1,08,716টি আসনের বিপরীতে 6,35,072টি এবং বেসরকারি স্কুলে 10,07,673 আসনের বিপরীতে 3,48,467টি আবেদন জমা পড়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যে টাকার অঙ্ক সেটা বিভিন্ন রকম। সাধারণ জনগণের জন্য এটা অনেক সময়ই কষ্টকর হয়ে দাঁড়ায়। এই জায়গাটায় একটা সুশাসন নিশ্চিত করতে পারি, তাহলে পরে শিক্ষা পদ্ধতির প্রাথমিক স্তর হিসেবে এটি একটি কার্যকর ব্যবস্থা হতে পারে। ভালোরা তো ভালো থাকবেই, কিন্তু যারা পশ্চাৎপদ এবং ভালো থাকবে, এবং সেখানে তো আমাদের চ্যালেঞ্জের কিছু নাই। আমরা না পড়ালেও তো আমরা যেভাবেই পড়াই না কেন, যেখানেই তারা পড়ুক না কেন ভালো করবে, কিন্তু যারা খারাপ, যারা কম মেধাবী তাদেরকে তো উঠিয়ে আনতে হবে, এবং সেটাই তো প্রকৃত চ্যালেঞ্জ আমাদের। তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনতে না পারলে 5 থেকে 7 বছরের মধ্যে টিকে থাকার চ্যালেঞ্জে পড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফারসুদ্দিন আহমেদ। আর আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় কাজ হারানোর ভয়ে শ্রমিক অসন্তোষ বেড়েছে বলে মনে করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ। এদিকে কর্মসংস্থান বাড়াতে জেলা ভিত্তিক পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। দেশের রপ্তানি আয়ের 80% আসে তৈরি পোশাক খাত থেকে। এই খাতের উপর অতি নির্ভরশীলতা অর্থনীতিতে ঝুঁকি তৈরি করছে। আগামীতে এই ঝুঁকি আরও বাড়বে বলে সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় টিকে থাকতে তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনার তাগিদ দেন তিনি। তৈরি পোশাকের ভবিষ্যৎ হয়তো 5-7 বছরের বেশি না। আমাদের উৎপাদন এবং রপ্তানিকে বহুমুখী করা ছাড়া আমাদের বর্তমান অবস্থান থেকে আরও বেশি অগ্রসর হতে হলে এগুলো করতে হবে। এদিকে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সংলাপে শ্রম সংস্কার কমিশনের প্রধান বলেন, তৈরি পোশাক খাতে সাম্প্রতিক আন্দোলন মূলত যন্ত্রের কাছে মানুষের হেরে যাওয়া সংখ্যা থেকে তৈরি। এ বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। গত প্রায় 2 দশক যাবৎ, বিশেষ করে 1 দশক যাবৎ জ্যাকার মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে। এই প্রথম বেকার শ্রমিকরা কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে। এবং খেয়াল রাখবেন, এই যে শিল্পাঞ্চলগুলো, ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে ওই কোনো না কোনো কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক। আয়োজনে প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের সঙ্গে কর্মসংস্থান বাড়াতে জেলাভিত্তিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ দেন সিপিডির গবেষক। রিমোটলি লোকেটেড জায়গাতে যে সমস্ত তরুণী বা কিশোরীরা থাকেন, তাদের জন্য কিন্তু যে কোনো ধরনের লেবার মার্কেটে পার্টিসিপেট করা, জব মার্কেটে পার্টিসিপেট করা অন্য যে সমস্ত জায়গাগুলোতে বেটার কানেক্টেড যে সমস্ত জেলা, তার থেকে অনেক বেশি কষ্টকর। দক্ষতা উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। সমন্বিত প্রক্রিয়ায় যে কাজ করা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। $100 বিলিয়ন ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের 2 শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানি। সোমবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স থেকে তথ্য জানা গেছে, বর্তমানে ব্লুমবার্গের শীর্ষ ধনীদের তালিকার 17তম অবস্থানে আছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ $96.7 বিলিয়ন আর $82.1 বিলিয়ন পরিমাণ সম্পদ নিয়ে তালিকার 19 নম্বরে আছেন গৌতম আদানি।
দ্য ইকোনমিক টাইমস বলছে, সাম্প্রতিককালে জ্বালানি ও খুচরা ব্যবসায় ক্ষতি এবং অতিরিক্ত ঋণের জেরে সম্পদের পরিমাণ কমেছে আম্বানির। আর আদানির ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠছিল একের পর এক জালিয়াতির অভিযোগ। খেলার খবর, কাল ভোরে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-20 জিতে সিরিজের লিড পাওয়া টাইগাররা আছে সুবিধাজনক অবস্থানে। প্রতিপক্ষ শিবিরে স্পেশালিস্ট ক্রিকেটার থাকলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাল সবুজরা। এক বছর পর দলে ফিরে দারুণ ইনিংস খেলা শামীম পাটোয়ারি দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্যে, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচন 2026 সালের জুনের মধ্যে, জানালো প্রেস উইং। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, বললেন সিইসি। জয় নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান তারেক রহমানের। 13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকারের বিধান। সংবিধানের 15 সংশোধনী আংশিক বাতিল। অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত 2টি ধারা বাদ। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।